ঘরে তো এখন খাবার বলতে কিছুই নেই, শুধু এই মুড়িটুকুই আছে। এইটুকু খেয়ে তুমি আপাতত কাজে চলে যাও। শুধু এইটুকু খাবার আছে? আমি যদি একা খেয়ে কাজে চলে যাই তাহলে তুমি কি খাবে? তুমি তো সারাদিন না খেয়ে থাকবে। আরে আমার কথা ভেবে তোমাকে চিন্তা করতে হবে না তো। আমি ওপাশে পূজার বাড়ি গিয়ে কিছু একটা খেয়ে নেব। তুমি এখন আর দেরি না করে এইটুকু খেয়ে কাজে যাও। আমাদের এই দুর্দশাময় দিন কবে যে শেষ হবে কে জানে গিন্নি। ওপরওয়ালা বুঝি আমাদের দিকে আর একটু মুখ তুলে তাকাবেন না। ওভাবে বলতে নেই গো, ওভাবে বললে উপরওয়ালা তো অখুশি হন। আমাদেরও ভালো দিন আসবে, তুমি একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো বলো তো? পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। ধৈর্য ধরবে না কেন? তোমার ভাই রমেশ তো শিক্ষিত ছেলে, ও বেঁচে আছে না? ওকেও তো কত কষ্ট করে লেখাপড়া করিয়েছো। ও নিশ্চয়ই সংসারের হাল ধরবে। ও হ্যাঁ, রমেশের কথাই তো মনে পড়ে গেল। আজকে বিকেলে কিন্তু শহর থেকে রমেশ আসবে। তুমি ঘরে যা পারো টুকটাক কিছু তৈরি করে রেখো ওর জন্য। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি রমেশের জন্য আলাদা করে কিছু একটা তৈরি করে রাখবো, যাতে ওর কষ্ট না হয়। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমাকে আবার তাড়াহুড়ো করে কাজ সেরে রমেশ আসবার আগেই বাড়ি ফিরে আসতে হবে। তারপর বল রমেশ, তো দিনকাল কেমন কাটছে শহরে? কোনো কিছুর অভাব অনটন তো হচ্ছে না? কি যে বলো না দাদা, তুমি মাসে কষ্ট করে যে টাকা পয়সা পাঠাও তা তো আমার সবই সব লাগেই না। আমি তো তোমাকে কতবার বলেছি আমাকে একটু কম করে পাঠাতে। কি যে বলিস তুই? শহরের জায়গা, সেখানে কেউ কারোর নয়। 1 টাকা বিপদে আটকালে সেখানে কেউ তোকে 1 টাকা দিয়ে সাহায্য করতে আসবে না। তা অবশ্য তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা। তারপর বল, এখন তো লেখাপড়া শেষ হলো, কি করবি ঠিক করেছিস? কোথায় চাকরি নিবি কিছু ভেবেছিস? না গো দাদা, আমি কোনো চাকরি বাকরি করব না। আজকাল চাকরি পেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। এত টাকা আমরা কোথায় পাবো বলো? কি বলিস এসব? তাহলে এত টাকা পয়সা খরচ করে তোকে পড়ালেখা করিয়ে লাভটা কি হলো? আহা, তুমি ওভাবে কেন কথা বলছো? ছেলেটা কতদিন পর বাড়িতে এলো, আর তুমি এসেই ওকে এভাবে কথা শোনাচ্ছ? আরে না না, তুমি ওকে ছোট করে কিছু বলতে আমি চাইনি। আমি শুধু বললাম, মানুষ এত টাকা খরচ করে লেখাপড়া করে তো একটা ভালো চাকরির জন্যই। এই মানুষ তো শিক্ষিত হওয়ার জন্য লেখাপড়া করে দাদা। কিন্তু ব্যবসা করতেও তো লেখাপড়ার বুদ্ধির দরকার হয়। আমি ভেবেছি আমাদের এই গ্রামেই একটা ব্যবসা শুরু করব। ঠিক আছে, তোকে আর আমি জোর করব না। তোর যাতে মন সায় দেয় তুই সেটাই করবি। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে তো কিছু টাকা পয়সার প্রয়োজন দাদা। পুঁজি ছাড়া তো আর ব্যবসা দাঁড় করানো যাবে না। ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি কালকে সকালেই কানাইবাবুর কাছে গিয়ে তোর জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে দাদা, তুমি যা ভালো বুঝো করো। কি গো গোপাল, এত সকাল সকাল আমার বাড়িতে যে? এখন তো ভালো করে পূর্ব আকাশে সূর্যটাই উঠতে পারলো না। বাবু, আপনার কাছে এসেছে একটা বড় আশায়। আপনি দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আরে বাবা, কি সাহায্য লাগবে সেটা বলবার আগেই তো তুমি অনুনয় বিনয় শুরু করে দিলে। আগে খুলে বলো তো কি হয়েছে। আমার ছোট ভাই রমেশ শহর থেকে পড়ালেখা শেষ করে এসেছে। ও কোনো চাকরি বাকরি করতে চায় না, গ্রামেই একটা ছোটখাটো ব্যবসা করতে চায়। আপনি যদি দয়া করে কিছু টাকা ধার দিতেন। আর টাকা তো দিতেই পারি। তা তোমার কত টাকা লাগবে বলো? আপাতত কত লাগবে তা তো ঠিক জানি না। আপনি আমাকে 1,000-5,000 টাকা দিয়ে দিন, আমি কিছুদিন পরে খেটে খুঁটে আপনার টাকা ফিরিয়ে দেব। বেশ বেশ, এই নাও 5,000 টাকা। আরো বেশি লাগলে সেটাও চেয়ে নিও। তুমি কম চাইলে বলেই তোমাকে কম দিলাম। আমার যদি বেশি লাগে আমি আবার এসে আপনার থেকে চেয়ে নিয়ে যাব বাবু। তা না হয় বুঝলাম গোপাল, কিন্তু তোমার ভাই ব্যবসাটা কিভাবে করবে শুনি? তা তো এখনো জানি না বাবু। এখনো ওসব ঠিক করা হয়নি। টাকার প্রয়োজন হবে তাই আগে থেকেই ব্যবস্থা করে রাখছি। শোনো গোপাল, ব্যবসা করবে তোমার ভাই, তাই ওর মনের ইচ্ছে অনুযায়ী ওকে ব্যবসা করতে দিও। নিজের পছন্দ ওর উপর চাপিয়ে দিতে যেও না কিন্তু। না না বাবু, ভাইটাকে আমি বড় আদরে মানুষ করেছি। নিজের ইচ্ছে চাপিয়ে দিলে তো ওকে চাকরি করতে বলতাম। খুব ভালো কথা। তোমাদের এই ভাইয়ের বাঁধন যেন সারা জীবন এমনই অটুট থাকে। কি গো দাদা বৌদি, তোমরা দুজন এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি আমাকে?
হ্যাঁ রে রমেশ, তোর জন্য একটা বিশেষ জিনিস এনেছি, আশা করি তোর খুব পছন্দ হবে। দাদা, তুমি ছোট কিছু আনো আর বড় কিছুই আনো, তোমার হাতের সব কিছুতেই আমি খুশি। এবার বলো তো কি এনেছো। এতগুলো টাকা? এত টাকা তুমি কোথা থেকে পেলে দাদা? আর আমাকেই বা কেন দিচ্ছ? আমি তো এখন টাকা চাইনি। কেন? কালকে রাতে তুই বললি না ব্যবসা করবি? ব্যবসার জন্য তো পুঁজির দরকার, তাই তোর জন্য এই টাকার জোগাড় করেছি। এখন এই টাকা দিয়ে ভালো দেখে একটা ব্যবসা শুরু কর। তুমি এত তাড়াতাড়ি টাকা জোগাড় করে ফেললে দাদা, কিন্তু তোমার হাতে তো এখন মোটেও টাকা থাকবার কথা নয়। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না রমেশ, তুমি শুধু ব্যবসায় একটু মন দাও তো। অনেক আশা ভরসা করেই কিন্তু তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা কোনো চিন্তা করো না বৌদি, দাদা আর তুমি যখন আমার উপর এত ভরসা রেখেছো, আমি আমার সর্বস্ব দিয়ে তোমাদের সেই ভরসাই রাখবো। তুই ছাড়া আমাদের আর পৃথিবীতে কে আছে বলতো? আমরা বুড়ো হয়ে গেলে তুই তো আমাদের দেখবি, তাই তো তোকে নিজের পায়ে দাঁড় করানোর জন্যই আমাদের এত আকুলতা। ধুর, তুমি আবার এসব উল্টো পাল্টা কথা কেন বলছো? আমরা কি নিজেদের স্বার্থের জন্য ওকে বড় করতে চাইছি? আমরা তো ওর ভালোর জন্যই ওকে প্রতিষ্ঠিত করতে চাইছি। আরে হয়েছে হয়েছে, তোমরা থামো তো। তোমরা কেন আমার জন্য চাও আমি তা খুব ভালো করেই জানি। এখন তর্ক না করে দাদা তুমি কাজে যাও, আর আমিও একটু বাইরে থেকে ঘুরে আসি। ধুর, পূজাকে সেই কখন আসতে বললাম, এখনো আসবার নামটি নেই। বাড়িতে বসে কি যে করে কে জানে। একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ভালো লাগছে না। আরে ও জেলে ভাই, জালে কেমন মাছ উঠলো গো? কেনার মতো ভালো কোনো মাছ আছে নাকি? এ, মাছ তো উঠেছে বাবা জীবন, তবে কিনবে কি না বলো, নদী থেকে টাটকা একটা বড় বিশাল পাঙাশ মাছ উঠে এসেছে, একদম তেল তেল হে টলটল করছে, তেলে টলটল করছে। তাই নাকি? তাই এদিকে একটু নিয়ে এসো তো জেলে ভাই, দেখি মাছটার চেহারা কেমন। বাবা রে বাবা, এ তো দেখছি একদম রূপোর মতো চকচক করছে। তেলে একেবারে টপটপ করছে মাছটা। হ্যাঁ, খেতে নিশ্চয়ই দারুণ টেস্ট হবে, তাই না? তা হবে না মানে? এত বড় টাটকা নদীয়া পাঙাশ মাছ কি রোজ রোজ দেখা যায় নাকি? ঠিকই বলেছ, শহরে তো সব চাষের ছাইপাশ মাছ খেতাম। এই নদিয়া মাছটা দেখতে সত্যিই খুব খেতে ইচ্ছে করছে গো। তাহলে আর ভাবছো কি বাবা জীবন, পকেটে টাকা থাকলে কিনে নিয়ে যে বাড়ি যাও। এমন মাছ কিন্তু বেশি সময় থাকবে না, অন্য কেউ এসে কিনে নিয়ে চলে যাবে। তা কত দাম হাঁকাচ্ছ বলো তো? আমার পকেটে কিন্তু খুব বেশি টাকা পয়সা নেই। তুমি তো মাছের বহর চোখের সামনে দেখছো। আমি এক দামে 3,000 টাকা নেব, এক এক পয়সা কমেও দিতে পারবো না। আর বাজারে নিয়ে এর চেয়ে বেশি দামই বেচতে পারতাম। তাহলে মানে তাই বলে একেবারে 3,000 টাকা? হ্যাঁ, 3,000 টাকা নিলে বলো, না হলে আমি বাজারের দিকে হাঁটা দিই। না না, থামো জেল ভাই, জেল ভাই, জেল ভাই, তুমি থামো থামো। তুমি 3,000 টাকাই নাও, মাছটা আমাকে দিয়ে দাও। গিন্নি, রমেশের হাতে ওটা এত বড় কি মাছ ঝুলছে? তুমি কি কিছু বুঝতে পারছো? আমি তো মনে হয় বুঝতে পারছি ওটা কি, কিন্তু তুমি এই নিয়ে ওকে কিছু বলো না যেন। কিন্তু আমার মনে হয় ও ব্যবসার টাকা ভেঙে মাছ কিনেছে। এটা তো আমি আর ওর থেকে মোটেও আশা করিনি গিন্নি। শহর থেকে এসেছে হয়তো, কতদিন পর এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারিনি। তুমি ওকে কিছু বলো না গো। শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে আজকে আমি চুপ করে গেলাম, কিন্তু রমেশের এই কাজটা আমার একটুও পছন্দ হলো না। দেখেছো বৌদি, কত বড় পাঙাশ মাছ নিয়ে এসেছি, একদম তেলে ভরা, ভালো করে ভেজে গরম গরম কাই করলে আরে জমে যাবে, জমে যাবে। হ্যাঁ, তা তো বুঝলাম রমেশ, কিন্তু এই মাছটার দাম নিয়েছে কত সেটা আগে শুনি। আরে বেশি নয় বৌদি, মাত্র 3,000 টাকা নিয়েছে। এত বড় মাছের তুলনায় কি খুব বেশি দাম নিয়েছে বলো? মাছ যেমন সাইজের, দামও তো তেমনই দিয়েছে। তা এতগুলো টাকা তুমি কোথায় পেলে রমেশ? ইয়ে মানে দাদার ব্যবসার জন্য যে টাকা দিয়েছিল, সেখান থেকে একটু ভেঙে কিনে আনলাম আর কি। অনেকদিন ভালো মন্দ খাইনি তো, তাই দাদা মানে তুমি কিছু বলছো না কেন বলো তো? আমার আর নতুন করে কি বলবার আছে এখানে? কিছু বলবার আছে কি? আর আর বলি আমি কি করব? তুই যা ভালো বুঝেছিস করেছিস। বৌদি, দাদা কি আমার উপর খুব রেগে গেল নাকি? আরে না না, রেগে যাবো কেন? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মাছটা কেটে ভালো করে রান্না করে দিই তোমায়। কি ব্যাপার দাদা, বৌদি, তোমরা মাছ নিচ্ছ না কেন? এত বড় মাছ কি আমি একা খেয়ে শেষ করতে পারবো নাকি? তোমরা একটু নাও।
না রে রমেশ, আজকে আমাদের মাছ খাওয়ার কোনো ইচ্ছে নেই। তোর যখন খেতে ইচ্ছে এত হয়েছিল, তুই মন ভরে পুরো মাছটা একা খেয়ে নে। এটা কেমন কথা বলছো দাদা? আমি কি শুধু নিজের একার জন্য মাছটা কিনেছি নাকি? ভেবেছিলাম সবাই মিলে কতদিন পর একটু ভালো খাবার খাবো। রমেশ, আমাদের এখন এত দামি মাছ খাওয়ার সময় নয় ভাই। তোমার খেতে ইচ্ছে করেছে, তুমি শহর থেকে কষ্ট করে নিয়ে এসেছো, তুমি খাও। আমরা না হয় অন্য কিছু দিয়ে খেয়ে নেব। আমি সব বুঝতে পারছি, তোমরা সবাই আমার উপর অভিমান করে আছো, কারণ আমি ব্যবসার টাকা খরচ করে এই মাছ কিনে এনেছি। তুই যদি ভুলটা নিজেই বুঝতে পারিস রমেশ, তাহলে এই কাজটা কেন করলি বলতো? আসলে এত বড় মাছটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি দাদা। মাছ খাওয়ার লোভে কাজটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও দাদা। তোর উপর আমার কোনো রাগ নেই রে রমেশ, তুই খা, পেট ভরে খা। আমাদের আজকে সত্যিই মাছ খেতে ইচ্ছে করছে না। তোমার দাদা খেতে চাইছে না, তুমি আর জোর করো না, তুমি খেয়ে নাও। তোমার বুঝে এতক্ষণে আসবার সময় হলো পূজা? রোজ রোজ তুমি আমাকে এভাবে বসিয়ে রাখো। কি করব বলো, বাড়িতে তো অসুস্থ দিদা রয়েছে, তাকে ফেলে কি এখানে চলে আসা যায়? তোমার বাহানার কোনো শেষ নেই, একটার পর একটা তৈরিই থাকে। কেন? আমার জন্য একটু অপেক্ষা করতে তোমার খুব কষ্ট হচ্ছে? এদিকে আমি যে দিনের পর দিন মাসের পর মাস তোমার পথে বসে থাকি, তার বেলা। আচ্ছা বাবা, ভুল হয়েছে, এখন আর ঝগড়া করো না তো। এমনিতেই মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। কেন গো, কি হয়েছে? বাড়িতে কোনো অশান্তি? অশান্তি নয়, তবে আমার নিজের বোকামির জন্যই সব হয়েছে। দাদা আমাকে ব্যবসার জন্য টাকা দিয়েছিল, আর আমি বোকার মতো সেই ধারের টাকা থেকে 3,000 টাকা দিয়ে একটা বড় মাছ কিনে বাড়ি চলে গেছিলাম। বলো কি? তাহলে কি দাদা বৌদি তোমাকে খুব বকাবকি করেছে? না, তারা একটু কটু কথা বলেনি, কিন্তু আজকে দুপুরে তারা কেউ এক টুকরো মাছও মুখে তুললো না। সব মাছ আমাকে একা খেতে দিল। তাদের নীরব কষ্টটা আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পূজা। আমি নিশ্চিত তোমার দাদা ওই টাকাটা কারোর কাছ থেকে ধার করে এনেছিল, আর সেই ধারের টাকা তুমি এভাবে উড়িয়ে দিয়েছো বলে তাতে কষ্ট পেয়েছে। তোমার এমন কাজ করা উচিত হয়নি। আমি তো নিজের ভুলটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি পূজা। আগে বুঝলে কি আর এমন বোকামি করতাম? ঠিক আছে, এখন আর মন খারাপ করে বসে থেকো না। যা হওয়ার তো হয়ে গেছে, আমি ওদের সাথে কথা বলে ঠিক করে দেব। কানাই বাবু, আরে ও কানাই বাবু, ঘরে আছেন? ঘুমিয়ে পড়লেন নাকি? একটু দরকার ছিল বাবু। আরে, কে এত রাতে দরজা ধাক্কাচ্ছ? রমেশ, তুমি এত রাতে এখানে? কোনো বিপদ আপদ হলো নাকি? গোপাল কোথায়? না না বাবু, কোনো বিপদ আপদ হয়নি। দাদা আমার সাথে আসেনি, আমি একাই আপনার কাছে এসেছি একটা দরকারে। তা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, বসে কথা বলো। এবার বলো তো রমেশ, এত রাতে হঠাৎ আমার কাছে কি মনে করে? বাবু, আহা, আপনি সকালে দাদাকে যে টাকাটা দিয়েছিলেন, আমি না বুঝে সেই টাকা থেকে 3,000 টাকা বাজে খরচ করে ফেলেছি। একটা বড় মাছ কিনে ফেলেছি। এখন ব্যবসার জন্য আমার আরও কিছু টাকার বড্ড দরকার বাবু। ব্যবসার টাকা দিয়ে মাছ কিনে খেলে? তা কাজটা কি ঠিক করলে রমেশ? একদম ঠিক করিনি বাবু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমাকে আরও 3,000 টাকা ধার দিন, আমি ব্যবসা করে খেটে আপনার সব টাকা শোধ করে দেব। শোনো রমেশ, আমার কাছে কেউ বিপদে পড়ে এলে আমি তাকে খালি হাতে ফেরাই না, তোমাকেও ফেরাবো না। কিন্তু বাবু, একটা মিনতি, এই টাকার কথা যেন দাদা কোনোভাবেই জানতে না পারে। আমি আপনাকে কথা দিচ্ছি, ব্যবসা করে আমি কড়ায় গন্ডায় আপনার টাকা ফিরিয়ে দেব। ঠিক আছে, এত কাকুতি মিনতি করতে হবে না। তোমার দাদা কিচ্ছু জানবে না, না ওই টাকাটা নিয়ে যাও। কিরে পূজা, এত রাতে কি করছিস? কিছু রাঁধছিস নাকি? হ্যাঁ গো বৌদি, দিদা বললে একটু বিরিয়ানি খাবে, তাই ঘরে থাকা চাল আর মশলা দিয়ে হালকা করে একটু বিরিয়ানি করছি। শোন না পূজা, তোর জন্য কয়েক টুকরো পাঙাশ মাছ নিয়ে এলাম। খবর তো পেয়েছিস, আমাদের ঘরে এই মাছ কেউ মুখে তুলছে না। কি যে বলো বৌদি, এত দামি মাছ তোমরা এভাবে ফেলে রাখবে? দাও দাও, বাটিটা আমার কাছে দাও। হায় হায় পূজা, এ কি হলো রে? এখন কি হবে? বিরিয়ানির মধ্যে তো কাঁচা মাছ পড়ে গেল। কি আর হবে বৌদি, এমনিতেও বিরিয়ানিতে মাংস টাংস কিছু ছিল না। এখন যদি এটা পাঙ্গাস মাছের বিরিয়ানি হয়ে যায়, তবে তো খাসা ব্যাপার হবে। ধুর পাগলি, এই বিপদের সময় তোর আবার ঠাট্টা তামাশা করতে ভালো লাগছে? দেখ, তোর বিরিয়ানিটা নষ্ট হয়ে গেল। ও বৌদি, এ কি অসাধ্য সাধন হয়ে গেল বলো তো? যা চমৎকার টেস্ট হয়েছে না, তুমি একবার খেলে আবার খেতে চাইবে।
কি বলিস তুই? সত্যি বলছিস নাকি আমার সঙ্গে মজা করছিস? পাঙাশ মাছ দিয়ে আবার বিরিয়ানি হয় নাকি কোথাও? এই দুনিয়ায় যে কত কি হয় বৌদি, তুমি বিশ্বাস না হলে এক চামচ খেয়েই দেখো। ওরে বাস পূজা, এ তো দারুণ হয়েছে। আমি তো ভাবতেই পারিনি পাঙাশ মাছ দিয়ে বিরিয়ানি বানানো যায়। দেখলে তো, আমি তোমাকে বাটিতে খানিকটা দিচ্ছি, তুমি দাদার জন্য নিয়ে যাও। বাবারে বাবা, আজকে দেখছি একদম সময় মতো হাজির হয়ে গেছো। আজকে আর কোনো অজুহাত নাই বুঝি? তুমি সব সময় আমাকে দোষ দাও কেন বলো তো? আমি কি রোজ দেরি করি? আর তাছাড়া আজ আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়ে এনেছি। আমার জন্য বিশেষ জিনিস কি এনেছো দেখি? সুবাস পেয়ে তো মনে হচ্ছে বিরিয়ানি। তুমি আবার এত সকালে বিরিয়ানি রাঁধলে কখন? দাও তো দেখি কেমন হয়েছে। আরে, এটার স্বাদ তো একদম অন্যরকম। অদ্ভুত চমৎকার একখানা টেস্ট তো। কি দিয়েছো বলো তো এর মধ্যে? আমি তো আগে কখনো এমন বিরিয়ানি খাইনি। সত্যি পূজা, তোমার হাতের রান্নায় জাদুমন্তর আছে। মিছে প্রশংসা করতে হবে না, এই বিরিয়ানির একটা বড় রহস্য আছে। বিরিয়ানির আবার কি রহস্য? তুমি যে গতকাল পাঙাশ মাছটা এনেছিলে, ওটা দিয়েই রান্না হয়েছে। কি বলছো তুমি? সত্যি বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার ব্যবসার দারুণ একটা বুদ্ধি পেয়েছি। তুমি বাজারের দোকান দিয়ে এই বিরিয়ানি বিক্রি করবে, পাঙাশ মাছের বিরিয়ানি। তোর পাঙাশ মাছের বিরিয়ানি আবার বাজারে বিক্রি হয় নাকি? লোকে হাসাহাসি করবে। কেন হাসবে? তুমি নিজে খেলে না, তোমার কেমন লাগলো? এমন নতুন স্বাদের বিরিয়ানি পেলে গ্রামের সবার ভালো লাগবে। তা অবশ্য তুমি ঠিকই বলেছো পূজা, একবার ঝুঁকি নিয়ে দেখলেই হয়। আরে ছাড় রমেশ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস সেভাবে টানতে টানতে? হ্যাঁ, আরে কোনো কথা বলো না তো দাদা। তুমি শুধু আমার সাথে চুপচাপ চলো। আজকে তোমাকে একটা মজার জিনিস দেখাবো। তুই তুই সত্যি দোকান খুলে ফেলেছিস? হ্যাঁ দাদা, তুমি শুধু একপাশে দাঁড়িয়ে দেখো আজকে আমার ব্যবসা কেমন জমে ওঠে। ভাই, বিরিয়ানি বিক্রি করছো? আর এক প্লেটের দাম কত করে রেখছো? এ কাকাবাবু, এটা নদীর পাঙাশ মাছের বিশেষ বিরিয়ানি। এক প্লেট মাত্র 50 টাকা। যদি খেয়ে ভালো না লাগে 1 টাকাও দিতে হবে না। পাঙ্গাস মাছের বিরিয়ানি? বাপরে, এর নাম তো বাপের জন্মে শুনিনি। এসব আর খাওয়া যায় নাকি? বলি তো দিলাম কাকাবাবু, আগে খেয়ে দেখুন, ভালো না লাগলে টাকা দেওয়া লাগবে না। এত জোর দিয়ে যখন বলছো, তবে এক প্লেট দাও তো দেখি খেয়ে। আরে বাস রে বাস, হ্যাঁ, এ তো অমৃত বানিয়েছো গো। এত স্বাদের দাম তো 50 টাকা নয়, 100 টাকা রাখা উচিত ছিল। দাও ভাই, আমার বাড়ির জন্য 2 প্লেট প্যাক করে দাও। বাবারে বাবা, আজ দুই ভাই মিলে তো যা তা ব্যবসা করনি। প্রথম দিনেই কত লাভ হয়েছে দেখো। আমি আর কি ব্যবসা করলাম গিন্নি? যা করবার সব তোরই ছোট ভাই করেছে। ওর বুদ্ধির তোড়ে আজকে ব্যবসা এমন জমে উঠেছে যে আমি তো দেখে তাজ্জব হয়ে গেছি। তাহলে বল দাদা, এই ব্যবসাটাই চুটিয়ে চালিয়ে যাই, তারপর হাতে বেশ কিছু টাকা পয়সা জমলে অন্য কিছু ভাবা যাবে। আমার তো বেশ ভালোই লাগলো রে রমেশ। গ্রামে আমাদের দোকানটার বেশ নাম হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এক কাজ করো দাদা, তুমিও ক্ষেতের কাজ ছেড়ে দিয়ে আমার সাথে ব্যবসায় নেমে পড়ো। দুই ভাই মিলে একেবারে জমিয়ে ব্যবসা করবো। হ্যাঁ, তুই যখন এত করে বলছিস তখন আর না করি কিভাবে বলতো? চল, দুই ভাই মিলেই দোকান সামলাবো। তবে দাদা, আমার আর একটা ছোট্ট প্রস্তাব ছিল, কিভাবে যে বলি। আমাকে আর কথা বলতে হবে না রমেশ, আমি বুঝে গেছি তোর মনের কথা। তোর এই প্রস্তাবে আমরা এক পায়ে রাজি। আমরা খুব শীঘ্রই পূজাকে এবারে লক্ষ্মী বউ করে আনবো। ওরে বাবা, তোদের তলে তলে এত দূর গড়িয়েছে! আমি তো এসবের কিছুই জানতাম না। তোমারও তো জেনে কাজ নেই। এখন যখন জেনেছো তখন বিয়ের জোগাড় করো। পূজা খুব গুণবতী আর ভালো মেয়ে। ও আমাদের সংসারে এলে সংসারটা একেবারে আলো হয়ে যাবে। ঠিক বলেছ গিন্নি। তাহলে বিয়ান বাড়ির সাথে শিগগির কথা বলতে হচ্ছে। আরে আজকে তো দেখছি দুই ভাই একসাথে আমার কাছে এসছো, কি খবর? বাবু, আপনার কাছে যে টাকাটা ধার নিয়েছিলাম, আমরা ব্যবসায় নেমে বেশ সাফল্য পেয়েছি, তাই আজকে আপনার ঋণ শোধ করতে এলাম। বাহ, শুনে খুব আনন্দ পেলাম যে তোমরা দুই ভাই মিলে ব্যবসায় সাফল্য পেয়েছো। এই নিন বাবু, আপনার দেওয়া 5,000 টাকা। আমি আপনার কাছ থেকে 5,000 টাকাই নিয়েছিলাম। এই নিন কানাইবাবু, আপনার 3,000 টাকা। আমি আপনার থেকে যা নিয়েছিলাম তা পুরোপুরি ফেরত দিয়ে দিলাম। হ্যাঁ। কিরে রমেশ, তুই আবার কানাইবাবুর কাছ থেকে কবে টাকা নিলি?
সেটা তোমাকে জানতে হবে না দাদা, ওটা আমার আর কানাইবাবুর গোপন বিষয়। হ্যাঁ, কি বলেন কানাইবাবু? হ্যাঁ, তবে দুই ভাই যে আজকে একসাথে এসে আমার সব টাকা শোধ করে দেবে তা আমি ভাবতেও পারিনি। তার মানে তুই আমার থেকে লুকিয়ে আবার সেই কানাইবাবুর কাছ থেকে টাকা ধার করেছিলিস? না হলে তো প্রথম দিনের বিরিয়ানির চাল মশলা আর হাঁড়ি পাতিল কিনবার টাকা পেতাম কোথায় বলো তো? যাই হোক রে ভাই, যা করেছিস খুব ভালো করেছিস। নিজের চেষ্টায় আজকে তোরা সফল হয়েছিস আর সততার সাথে সেই টাকা ফেরত দিয়েছিস। এতেই আমার বুকটা গর্বে ভরে গেল। তোমরা অনেক বড় হও বাবা, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে নিঃসংকোচে আমার কাছে